শিক্ষিত মানুষই কিন্তু ভালো কৃষক হতে পারে। কৃষিকাজে কি আমরা সবাই সফল? আসলে একজনের এত সুন্দর বাগান দেখে, এত সুন্দর আসলে ফলন দেখে আমরাও সেটা করতে চাই, কিন্তু আমরা যদি আসলে এগুলো পরিচর্যা, রোগবালাই এবং কখন কি স্প্রেগুলো করতে হচ্ছে, আসলে মাটিটা কিভাবে প্রস্তুত করতে হয়, এগুলো যদি না জেনে আসলে কোনো কাজে নামি, আসলে কৃষিকাজে কিন্তু সফলতার মুখ আসলে পাওয়া যাবে না। বন্ধুরা আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি রংপুর জেলার পীরগঞ্জ থানা, এটা পাটগ্রাম নামক স্থান থেকে। আসসালামু আলাইকুম রিয়ন ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আছি ভাই আলহামদুলিল্লাহ। আচ্ছা, গত বছর আপনার এখানে আসছিলাম, আজকে তো হচ্ছে নভেম্বর মাসের 17 তারিখ, আজকে হচ্ছে রোজ রবিবার। আজকে দেখলাম অসম্ভব সুন্দর আপনার গাছগুলোতে ফল আসছে। জি, আসলে এখানে কতগুলো গাছ আছে ভাই? সব মিলে 110টার মতো গাছ আছে। আচ্ছা, এখানে কি কি জাতের গাছগুলো আছে? এখানে আছে মালটা আছে, কমলা আছে, কমলার আবার 2টা জাত আছে, মালটারও 2টা জাত আছে। আরো অনেক বাগান আছে, আম আছে, কাঁঠাল আছে, বিভিন্ন ধরনের ফল। আচ্ছা, আমরা তো সবগুলোই আস্তে আস্তে আপনার বাগানটা ঘুরে ঘুরে দেখবো। আপনার এখানে ছোট ছোট যে কমলাগুলো দেখা যাচ্ছে ভাই, এটা কি বাজারে যে চাইনিজ কমলাটা সেটাই কি? জি, ওইটাই, ওই রকমই কিছুটা, ওই রকমই আর কি। আর এটা হচ্ছে আপনার একটু টক মিষ্টি হয়, আর যেটা বড় কমলা এটা মিষ্টি হয়। আচ্ছা, আমরা বাজারে যে হচ্ছে বাড়ি ওয়ান যে মালটা দেখতে পাই, আর আপনার এখানে দেখতে পাচ্ছি যে হলুদ মালটা, এটা কি? এটা বাড়ি ওয়ান না, বাড়ি ওয়ান না, এটা বাড়ি ওয়ানে যে পয়সা থাকে, এটা তো পয়সা নেই। আচ্ছা, এটা হচ্ছে আপনার বিদেশি যে মালটাটা আমরা খাই বাজার থেকে কিনে, ওটা এটা অস্ট্রেলিয়ান একটা মালটা, হলুদ হয়, এটা কালার আসে আস্তে আস্তে, একদম বিদেশি মালটার মতো কালার আসে। আচ্ছা ভাই, এই যে আমরা স্কিনে যে কমলাগুলো দেখতে পাচ্ছি, প্রত্যেকটা গাছে থকায় 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 ধরে আছে, এই জাতটার নাম কি আসলে? ওটার নাম হচ্ছে অস্ট্রেলিয়ান ম্যান্ডারিন। অস্ট্রেলিয়ান ম্যান্ডারিন, জি। আচ্ছা, এগুলোর মিষ্টিতা কেমন আসলে? জি আলহামদুলিল্লাহ, অনেক মিষ্টি। এগুলো আপনার বিদেশি কমলার মতোই মিষ্টি হবে। দেখা যায় যে অনেক সময় যখন পরিপূর্ণ পাকে তখন ওগুলো থেকেও মিষ্টি হয়। আচ্ছা, আরেকটা কথা ভাই, শুরুটা কতদিন আগে আপনি আসলে করছিলেন? 4 বছর আগে শুরু। আচ্ছা, চারাগুলো কিভাবে সংগ্রহ করছিলেন? চারাগুলো বাইরে থেকে নিয়ে আসা সংগ্রহ করে। আচ্ছা, এখানে মোট কতটা গাছ আছে? এখানে সব মিলে 110টার মতো। 110টা গাছ আছে। আপনার একটা করে গাছ থেকে একটা করে গাছে কেমন দূরত্ব দিয়েছেন ভাই? হচ্ছে 10 হাত, 12 ফিট আর 8 হাত। আচ্ছা, 8 হাত করে করে দিয়েছেন? জি, 8 হাত 12 ফিট হিসেবে। আচ্ছা, আপনি যখন ভাই একবারে এটা শুরু করছিলেন, আপনার কেমন টাকা ইনভেস্ট করতে হয়েছিল এর পেছনে? জি, এর পিছনে অনেক টাকা ইনভেস্ট করতে হয়েছে, প্রায় 50-60 হাজার টাকা। মানে গাছ কিনতেই আমার প্রায় 30-40 হাজার টাকার মতো গেছে, 40 হাজার টাকা গেছে। আচ্ছা, এখানে ভাই কতটুকু জায়গা আছে? এখানে আমার আছে আপনার 60 শতকের। আচ্ছা, আপনার 60 শতকের মধ্যে শুধু কমলা এবং হচ্ছে মালটা? জি, আর বাকি আছে আমাদের সব মিলে 10 বিঘার মতো আমাদের কমলার বাগান আছে। 10 বিঘা বলতে আপনার 5 একর, 50 শতকে বিঘা আমাদের এদিকে হয়। তো সেই হিসেবে 5 একর আমাদের জায়গা মিলে বাগান আছে, বিভিন্ন বাগান আছে। আরো মালটার বাগান আছে বড় একটা, সেটা বাড়ি ওয়ান মালটা আছে আমাদের, সেটা আপনার প্রায় 1.5 বিঘা মাটিতে আছে। আচ্ছা, এখানে যে দেখতে পাচ্ছি ভাই অনেকগুলো আমের গাছ, এইগুলা কিসের আমের গাছ বা এখনো ফল ধরা আছে নভেম্বর মাসে? জি, একটা আছে কাটিমন 12 মাসি আম, এটা আমার অনেক ভালো আম। আর আছে আমাদের বাড়িফোরটাই বেশি আছে আমাদের। আর আছে হাড়িভাঙ্গাও আছে কিছু, তারপর ব্যানানা ম্যাঙ্গো আছে কিছু, আরো কিছু বিদেশি ফল আম আছে। আসলে সবকিছুর একটা পরিচর্যা আছে ভাই। জি জি, অবশ্যই। আমি আপনার সন্তানকে যদি ভালো মতো না পরিচর্যা করেন, জি জি, তো সেও কিন্তু হচ্ছে ভালো বা সুস্থ একবারে হবে না। আপনি যখন গাছগুলো থেকে ফলগুলো হারভেস্ট করলেন, আচ্ছা, তারপর থেকে শুরু করে ফল আসা পর্যন্ত কি কি ধরনের পরিচর্যা গুলো করেন? আসলে গাছের পরিচর্যা সারা বছরই করতে হবে, ফল থাক আর না থাক, তাহলে আসলে ভালো ফলাফল পাওয়া যাবে। আর আপনি যদি ফেলায় রাখেন ওইভাবে, আমরা যেরকম একটা গাছ কিনি আর রাখি দিলাম, গাড়ি রাখলাম, হইলো ফল, এইরকম আসলে বাণিজ্যিকভাবে যখন করা হয় তখন ওইভাবে ফল হয় না, তখন আপনি দেখবেন যে ভালো ফল আসে না। আর এখন হচ্ছে আপনার আবহাওয়ার পরিবর্তন হওয়ার কারণে এমনিতেই যে আম গাছও এখনো এমনিতেই আম হয় না খুব একটা, ওষুধ ছাড়া বা একটু পরিচর্যা, সার ওষুধ, আমাদের মাটিতে আপনার ওই সার বা মাটির যে উপাদানগুলো, খাদ্য উপাদান গাছের জন্য, সেগুলো আসলে অনেকটাই কমে গেছে বিভিন্ন কারণে। রাসায়নিক সারটার ব্যবহার কারণে বিভিন্ন কারণে কমে গেছে, এই জন্য আসলে এগুলোতে পরিচর্যা সারা বছর করতে হয়। সেই ক্ষেত্রে সার, বিশেষ করে জৈব সারটা বেশি বেশি করে দেওয়া, এছাড়া বিভিন্ন ধরনের রাসায়নিক সারও দিতে হয় গাছের যে প্রয়োজন হয় আর কি। আচ্ছা, একবারে যে সুন্দর ফল আসছে ভাই, জি, আর পোকার আক্রমণ থেকে রক্ষা করার জন্য আপনি কি ধরনের কি ম্যানেজমেন্ট করেন, বা এগুলোতে কি আপনার পোকা বা কি ধরনের অসুখ বিসুখ হয় ভাই? এতে আপনার পোকা স্প্রে বিভিন্ন সময় বিভিন্ন রোগ ধরে, তবে সব থেকে বেশি হচ্ছে আপনার যে পাতা কোঁকড়ানো, এই যে এটা হচ্ছে আপনার মাকড়ের কারণে হয়, রেড মাইট, এটার কারণে হয় বেশি। এইটাই সব থেকে বেশি হয়। এটা আপনার যেহেতু আপনার সাইটাস জাতের গাছ, এই জন্য আপনার এইটাই বেশি, সব থেকে বেশি হয়। এছাড়া আরও কিছু সমস্যা আছে, কিছু ছত্রাকের আক্রমণ হয়, যেমন গাছে গোড়া ফেটে যায়, আটা পড়ে, এই ক্ষেত্রে আপনার বৌদ্ধ পেস্ট ব্যবহার করলে সব থেকে ভালো হয়।
আচ্ছা, এটা আরেকটু সহজ করে বলেন তো, বুদ্ধ পেস্টটা কি আসলে? ভুট্টা বীজ হচ্ছে চুন আর তুতে একসঙ্গে করিয়া একটা নির্দিষ্ট পরিমাপে মিক্স করে তারপরে গাছের গোড়ায় আসলে দিতে হয়। এটা স্প্রে করা যায়, স্প্রে করা যায় উপরে, সেই ক্ষেত্রে আলাদাভাবে স্প্রে করতে হয়, ঘনত্ব কমাইতে হয়, যাই হোক ওটা ওইভাবে করতে হয় আর কি। তাতে করে কি সুবিধা পাওয়া যায় ভাই? তাতে করেছে যে ছত্রাকের আক্রমণটা থাকে না। সবকিছুর একটা আয় ব্যয়ের হিসাব আছে। জি। আপনার হচ্ছে গত বছর কেমন আপনি এখান থেকে মালটা কমলা সব মানে মিলা পাইছিলেন? গত বছর আমার মালটা কমলা খুব বেশি হয় নাই, আসলে চায়না কমলাটা বেশি হয়েছিল ওটাতে আপনার। আর ওই গত বছর আমার বেশিরভাগ কমলা চুরি হয়ে গেছে, মানে ম্যাক্সিমাম, মানে আপনার তো 3 ভাগের 2 ভাগে আমার চুরি হয়ে গেছে। এই জন্য আসলে দেখি বাগানে সিসি ক্যামেরা লাগানো এখন লাগাইছে এই বছর। গত বছর তো আমার অনেক কমলা চুরি হয়ে গেছে, প্রায় 3 ভাগের 2 ভাগ কমলা চুরি হয়ে গেছে। এটা একদম মানে বেশিরভাগ কমলা চুরি হওয়ার কারণে আমার ওইভাবে অতটা বেশি লাভ করতে পারি নাই আমি। তারপরে 50,000 টাকার মতো আমি বিক্রি করছিলাম, বাকি আপনার 2 ভাগ চুরি হয়ে গেছে। তো এই বছর এই জন্য থাকার মতো জায়গা রাখছি এই জন্য, আর ক্যামেরা লাগাইছি, পাহারা টাহারা দেই। এই জন্য কেমন আশা করতেছেন? এবছর আশা করি আমার 1 লক্ষ টাকার উপরে আশা করি ইনশাল্লাহ বিক্রি করতে পারবো। আর একটা কথা ভাই, এখন তো নভেম্বর মাসের 17 তারিখ। জি। এই ফলগুলো আরো কতদিন পরে গিয়ে আপনার বাজারজাত করতে পারবেন? আমি এখন আসলে ডিসেম্বরের দিকে বাজার করতে যাচ্ছি আর কি। ডিসেম্বরে হয়তো ডিসেম্বরে মোটামুটি ভালো কালার আসে, একদম পরিপূর্ণ। এটা আসলে শীতের উপর নির্ভর করে, যতটা শীত পড়ে কমলা বা মালটাগুলো আসলে শীতের সময় বেশি কালার আসে। আচ্ছা, অনেকেই বলে যে ভাই তাড়াহুড়া করে বাজার বিক্রি করে দিল দেশীয় ফল, এই কারণে আসলে মিষ্টিটা পাওয়া যায় না বা স্বাদ পাওয়া যায় না, এই কারণে বলে যে দেশীয় ফল ভালো না, বাইরের ফলই ভালো। এই বিষয়ে আপনার কিছু বলার আছে কি? অবশ্যই আমাদের যে বিদেশি যে কম মালটাটা আছে, আমরা যেটা বাজার থেকে কিনে খাই এখন প্রায় 300 টাকার মতো কেজি, ওইটার সঙ্গে এটা মিলাই দেখবেন অবশ্যই ইনশাল্লাহ। আমার মতে এটা আপনার ওটার থেকে ভালো লাগবে। ওটার তো ছালটা অনেক পুরু হয়, এটা ছালে একদম পাতলা হবে, এটাতে প্রচুর পরিমাণে রস আছে, ওটার থেকে বেশি হবে। মিষ্টতার দিক থেকেও ওটার থেকে বেশি মিষ্টি হবে আর কি। আর বাড়িওয়ান মালটাটাও আমাদের আসলে অনেক মিষ্টি, তবে বাড়িওয়ান থেকে আমাদের বাড়িওয়ানটা হচ্ছে আপনার একটু সব একসঙ্গে হয়, এই জন্য দাম পাওয়া যায় না। তবে আমার এটা যেহেতু দেরিতে হইতেছে, এই জন্য মোটামুটি ভালো একটা দাম পাওয়া যায়। এত সুন্দর বাগান দেখে অনেকেরই তো শখ জাগবে যে আমি 2-4টা গাছ রোপণ করি, অবশ্যই অবশ্যই, বা কমার্শিয়াল বাগান করি। আপনি আসলে চারা করছেন কিনা? জি, চারা আছে আমার কাছে, যদি কেউ নিতে চায় নিতে পারবে। আচ্ছা, আমরা পুরো বাগানটা একটু ঘুরে ঘুরে দেখবো। পরিশেষে আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার আমাদের দর্শকদের মাঝে শেয়ার করে অবশ্যই, দেবেন। ঠিক আছে ইনশাআল্লাহ। হচ্ছে আমার অস্ট্রেলিয়ান ম্যান্ডারিন জাতের একটা কমলা। হ্যাঁ। কমলাটা অনেক ভালো মিষ্টি হয়, একদম পরিপূর্ণ মিষ্টি আর কি, টক হয় না। এটা অস্ট্রেলিয়ান ম্যান্ডারিন জাতের কমলা। কিছু কিছু গাছে প্রায় 1 মনেরও বেশি কমলা হবে, কিছু গাছে তার থেকে বেশি হবে, কম বেশি হয় আর কি। বিভিন্ন গাছে বিভিন্ন রকম কমলা মালটা আছে। এটা সাইজটা অনেক ভালো আলহামদুলিল্লাহ। এটা কালার আসে, আর এটা সুমিষ্টি, একদম মিষ্টি, এটা কোনো টক থাকে না। খুব সুন্দর কমলা, খেতেও মিষ্টি হয় যথেষ্ট। একটা গাছে এরকম না, প্রায় সবগুলো গাছে এইরকম আছে আলহামদুলিল্লাহ। এটা হলুদ মালটা, এটা হলুদ কালার হয়, কালার আসছে, এটা একদম বিদেশি কমলার মতো চলে আসছে। হ্যাঁ দেখেন এরকম সব, হ্যাঁ একদম সবগুলো এইরকম হবে, তো গাছেই আসছে দেখতেছেন। বাজারে যেটা পাওয়া যায়, হ্যাঁ বাজারে যেটা পাওয়া যায় ওটার মতোই হবে, সবগুলোই হবে, আস্তে আস্তে হবে আর কি, যত শীত পড়বে তত হবে। আচ্ছা, আপনার এখানে আর কি কি আছে একটু ঘুরে ঘুরে দেখেন আমাদেরকে। আর আছে আপনার চায়না কমলা আছে, আরেকটা জাত আছে, সেটা ছোট, সুদ দিন হয় তো দেওয়া হয়। আচ্ছা রিয়ন ভাই, এটা কোন জাতের? এটা হচ্ছে আপনার চায়না কমলাটা, যেটা যে ঝুড়িতে হয় সেটা। এটা একটু টক মিষ্টি হয়, একদম মিষ্টি হয় না, এটা টক মিষ্টি। আরো কিছু চায়না কমলা আছে যেটা মিষ্টি হয়, ওটাও আছে আলাদা। এটা আপনার চায়না মিষ্টি, এটা টক মিষ্টি, এটা একদম মিষ্টি না, কিন্তু বড়টা হচ্ছে মিষ্টি। আচ্ছা, এইটা তো মোটামুটি কালার চলে আসছে। জি, যেটাও কালার আসছে, আরো কালার আসবে। এটা আসলে এই আরো কিছুদিন গেলে ডিসেম্বরের দিকে এটা মোটামুটি বেশি ভালো কালার আসে। বড় ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আজি ভাই, আমিও ভালো আছি। আপনার সবকিছু দেখে কেমন লাগলো ভাই? না, সেটি হলো ভালো লাগছে যে যারা আসলে বেকারত্ব করে আসলেই মানে সারা দেশে কিন্তু একটা বেকারত্বের যে হারে বাড়ছে বা যে হারে শিক্ষিত মানুষজন বাড়ছে, সেই ক্ষেত্রে কিন্তু কর্মসংস্থান নাই। তো আমি যেটি মনে করি যে প্রত্যন্ত অঞ্চলেও যে অনেক প্রতিভা আছে, অনেক প্রশিক্ষণের ব্যবস্থাও আছে। সরকার কিন্তু বিভিন্ন দপ্তরে নানা প্রশিক্ষণের ব্যবস্থাও রেখেছে। যে এখানে যে আমি এক ভাই যে মালটা এবং বিভিন্ন ধরনের আমি দেখলাম 12 মাসি আম রয়েছে, 12 মাসি কাঁঠাল রয়েছে, মানে তার যে এই যে উদ্ভাবনী, মানে যে সময়টায় কোনো ফল পাওয়া যায় না, সে তার যে উদ্ভাবন বা এই যে উৎপাদন করে সেটা যে তার যে বাজারজাত করবে। আমি যে মানে যে মালটার বাগান বা যে ফলের বাগানটা দেখলাম, যে প্রত্যন্ত অঞ্চলে যে এরকমও যে মানে বলা যায় যে সাবলীল যে একজন কৃষক, শিক্ষিত বেকার না হয়ে সে যে শিক্ষিত একজন কৃষক। কারণ কৃষক কিন্তু আসলেই
শিক্ষিত মানুষই কিন্তু ভালো কৃষক হতে পারে। না না, অবশ্যই। কারণটা আমি এখানে যেটা দেখলাম যে একপাশে যে তার বেকারত্ব সেটাও ঘুষবে, পাশাপাশি তার এই উদ্ভাবন চিন্তা থেকে কিন্তু অনেকে হয়তো বা উদ্বুদ্ধ হবে যে আসলে মালটার বাগান বা কমলার বাগান লাগানো। তা আমি এখানে এসে যেটি দেখলাম যে আসলেই আমি মনে করি যে যারা বেকারত্ব নিয়ে চিন্তা করছেন, আমি মনে করি যে এইরকম যারা বেকার না থেকে যারা শিক্ষিত যুবক, যারা এরকম উদ্ভাবনী চিন্তা করে যারা আসলে কর্মে রয়েছেন, বিভিন্ন ধরনের জিনিস উৎপাদন করছেন, এরকম মালটার বাগান বা কমলার বাগান আসলে ঘুরে দেখা উচিত এবং সেই ভাইদের পরামর্শ নেওয়া উচিত যে বাপদাদার পৈতৃক সম্পদ যেগুলো আছে পড়ে আছে, অকেজ হয়ে আছে, কৃষি উৎপাদন সেভাবে হয় না, সেই জায়গাগুলো কিন্তু আসলে বিভিন্নভাবে কাজে লাগানো যায়। সেটি কিন্তু দৃষ্টান্ত রেখেছেন এই প্রত্যন্ত অঞ্চলের এই কৃষক, আমি সেটি দেখলাম। অনেকেই এভাবে দেখে ভাই আপনারা গাছগুলো রোপণ করতেছে এবং একটা সময় যে একবার হতাশায় ভুগতেছে যে এটা করে আমি ঠিক করলাম না বা এটা করা আমার ঠিক হলো না, এই বিষয়ে আপনার আমি ওটাই বলতে চাচ্ছি, সেটি হলো যে যে কোনো কিছু করার আগে অবশ্যই পরিকল্পনা করতে হবে। আমি যখন একটা বাড়ি তৈরি করব, সেখানে কিন্তু আমার বাড়িটা কেমন হবে, সেটা কিভাবে, মানে আমি কিভাবে এটার ভিত্তিটা করব, কিভাবে আমার জমিটা আসলেই যে জায়গায় আমি এই বাড়ি বসত বাড়ি করব সেই জমির মাটিটা কি মাটি, এরপরে কিন্তু আসলে আমি এখানে কত তলা পর্যন্ত তুলতে পারবো। অর্থাৎ যে কোনো মানে পরিকল্পনা ছাড়া যেমন কোনো ধরনের আবাসস্থল হয় না, আমি মনে করব যে আসলেই অনেক বেকার কিন্তু অসহায়ত্ব হয়ে যায়। কারণটা হলো যে এখানে কিন্তু অনেক টাকা ইনভেস্ট করতে হয়, এখানে প্রত্যেকটা চারার দাম আছে, এখানে কিন্তু কীটনাশক সার এবং এই জমিটা দীর্ঘ সময়, কারণ এই ফলটা কিন্তু একদিনে হবে না, কারণ এখানে কিন্তু দীর্ঘ সময় এটা পরিচর্যা করতে হবে, এরপরে ফুল আসবে, তারপরে কিন্তু ফল পাবে। তা আমি মনে করি যে যারাই উদ্যোক্তা হতে চায় অবশ্যই এটি সঠিক জায়গায় পরামর্শ নিতে হবে। পরামর্শ নেওয়ার পরে আসলে এটি তো চাইলেই কালকে গাছ রোপণ করলে ফল আসবে না। আমার মত আমি যেটি বলবো যে অবশ্যই যারা এরকম উদ্যোক্তা, যারা সফল হয়েছেন, তাদেরও গল্প শুনতে হবে। যারা আসলেই সফল হতে গিয়ে অনেক সময় কিন্তু আসলে পিছুটান, অর্থনৈতিকভাবে অনেকভাবেই ক্ষতিগ্রস্ত হওয়ার পরে কিন্তু অনেকে আসলে পিছপা হয়ে গেছে, বা অনেক ক্ষেত্রে কিন্তু তারা ক্ষতিগ্রস্ত অর্থনৈতিকভাবে। দুই জায়গার গল্পগুলো শুনতে হবে। মানে আমরা কিন্তু আসলে সফলতার গল্পটা শুনতে বেশি পছন্দ করি। আমি মনে করি যে ব্যর্থতা, কারণ এরকম অনেক কৃষক আছে কিন্তু তারা আসলেই তাদের যে লক্ষ্যমাত্রা নিয়ে কিন্তু তারা আসলেই সফল হতে পারেনি। এ ধরনের যারা কৃষক আছে তাদেরও গল্প শুনে বা তাদেরও পরামর্শ নিয়ে আসলে যারা ব্যর্থতা, তারাই কিন্তু বলতে পারবে যে আগামীর যে আমি যে উৎপাদনে যাব, সেটি আসলে আমার, এটা আসলে আমার যে পরিকল্পনা, এটা আমি সঠিক জায়গায় আছি কিনা। কারণ এই যে বিফল হওয়া মানুষগুলোই কিন্তু অনেক মানে দিতে পারে, স্বপ্ন দেখাইতে পারে, বা যারা স্বপ্ন পূরণ হয়েছে তাদের তো অনেক কষ্ট আছে, তারাও কিন্তু বলতে পারবে যে আসলে কিভাবে আমি সফল হব। সেই সফলতার গল্পগুলো তাদের কাছ থেকে শুনে সঠিক পরিকল্পনা করে সঠিক জায়গা থেকে সঠিক চারা সংগ্রহ করতে হবে। পাশাপাশি কারণ কৃষি বিষয়ে অনেক কিন্তু কৃষি কর্মকর্তারা রয়েছেন, তাদেরও সুপরামর্শ নিতে হবে কোন সময় আসলে আগাছা দমন করতে হবে, কোন সময় এই ফসল উৎপাদনে বা এই ফল উৎপাদনে কখন কীটনাশক প্রয়োগ করতে হবে, বা অনেক ধরনের কিন্তু আসলে পরামর্শ আছে। পরামর্শ ছাড়া, সঠিক পরিকল্পনা ছাড়া আসলেই কোথাও কোনো সফলতা আসবে না। আর বড় ভাই, আপনার সুন্দর মতামতের জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর বন্ধুরা, আজকে হচ্ছে ভাইয়ের সাথে দেখা, আর ভাই একবারেই প্রফেশনাল জার্নালিস্ট এবং আমার মাই টিভিতে মুখ এবং মুখোশ এই অনুষ্ঠানটা ভাই হচ্ছে করে, আমরা তো অনেকেই দেখছি। তো ভাইয়ের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা এবং তার জন্য সবসময় সুস্থতা কামনা করছি। ধন্যবাদ আপনাকেও যে এই যে প্রত্যন্ত অঞ্চলে এসে আপনি আপনার পেজে যে আসলে এই যে আপলোড করবেন, তারপরে অনেকে হয়তো বা এটা নিয়ে চিন্তা করবে যে আসলে আমার তো অনেক জমি আছে, যা আমি চিন্তা করি। তা আপনাদের মাধ্যমে আসলেই যারা বেকারত্ব আছে তারাও যেন আসলেই তাদের সঠিক যে তথ্যটা সেটিও যেন আপনাদের মাধ্যমে পাওয়া। আমরাও চেষ্টা করি যারা গণমাধ্যমে কাজ করি, আমরাও চাই, আমরা তো সফলতা, ব্যর্থতা, অনিয়ম, দুর্নীতি অনেক ধরনের রিপোর্ট আমরা করে থাকি। তারপরে কিন্তু দিন শেষে আমরা কৃষকের ঘরের সন্তান, আমরা কৃষক। তারপরেও কিন্তু আমরা বলবো যে যারাই আসলে এই উদ্ভাবনী চিন্তা করতে চান, নতুন কিছু করতে হবে, কে কি করছে এইটা না, আমি কি করলাম, এই চিন্তাটা থেকে সবাইকে আসলেই বের হতে হবে যে আমি অমুকে যদি পারে তাহলে আমি ওটা করতে পারবো। এই চিন্তা থেকে আসলে সবাইকে, এই দেশকে এগিয়ে নিতে হলে সবাইকেই কিন্তু আসলে এই কাজ করতে হবে, সেটা কৃষিতে হোক, সেটা যে যে জায়গায় আছে, মানে সবার জায়গা থেকে কাজ করতে হবে। তাহলে এই বাংলাদেশের যে আগামীর বাংলাদেশ বিনির্মাণে যে আসলে সবার যে ঐক্যবদ্ধ থাকতে হবে বা ঐক্যভাবে যে কাজ করতে হবে, তাহলে কিন্তু এই বাংলাদেশ কিন্তু আসলে অন্যান্য বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে আসলে আমাদের বাংলাদেশও একদিন এই বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আপনার সবসময় সুস্থতা কামনা করছি। ধন্যবাদ ভাই, আপনি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন।
আর আপনি যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তো খুব রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো আপনাদের সবার সুস্থতা কামনা করছি, আপনাদের সবার মঙ্গল কামনা করছি। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।